শহরের কংক্রিটের জঙ্গল পেরিয়ে কোথাও দূরে মেঘে ঢাকা এক স্বপ্ন অপেক্ষা করছে। এবারের গন্তব্য গ্যাংটক, সিকিমের সেই পাহাড়ি শহর যেখানে আকাশ ছোঁই মাটিকে আর মন ছোঁই প্রশান্তিকে। এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আমি দেখিয়েছি কিভাবে যাবেন, কোথায় থাকবেন ও কত টাকা খরচ। খাঁচার আসে এই খাঁচা দিয়ে তোর কাঁচা বাসে, ভেবে দেখুন এই আমাদের এই খাঁচাটা কিন্তু কাঁচা। এখন আমি বেরিয়ে পড়লাম ক্যানিং লোকাল ধরে। ক্যানিং লোকাল ধরে আমি শিয়ালদা স্টেশন যাব। শিয়ালদা থেকে আমি ট্যাক্সি করে যাব কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে কিন্তু আমার ট্রেন আছে। এখন আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। তো আমি হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরের দিকেই যাচ্ছি, ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। তো ট্যাক্সি করে আমি যাব কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে আমার ট্রেন আছে 12টা 25-এ। তো আজকের মহাষষ্ঠীর দিন তো শিয়ালদা স্টেশনের বাইরেটা দেখুন। স্টেশনের বাইরে প্রত্যেকটা মানুষ পূজার উৎসবে মেতে উঠেছে। চারপাশে গাড়ির হর্ন, দোকানের কলরব আর দূর থেকে ভেসে আসছে ট্রেনের সিটি। সব মিলিয়ে দুপুরে শিয়ালদাটা যেন এক চলমান সিনেমার দৃশ্য, যেখানে প্রতিটি মানুষই এক একটা চরিত্র। দুপুরে সূর্যটা মাথার উপর জ্বলছে, শিয়ালদার বাইরে গরম রাস্তা যেন দপদপ করছে। ট্যাক্সি স্ট্যান্ড যাওয়ার আগে আপনাদের আরও একটা জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে স্টেশনের পাশে যে ছোট একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, খয়েরি কালার বিল্ডিং, এটা কিন্তু শিয়ালদার মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে কাজ চলছিল, যার কারণে এতদিন বন্ধ ছিল। এখন কিন্তু মেট্রো স্টেশন ওপেন আছে। আপনাকে যদি হাওড়ায় যেতে হয় তো আর চিন্তার কোনো কারণ নেই। বাসে ঝুলে যেতে হবে না বা গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। এখান থেকে ডাইরেক্ট আপনি মেট্রো করে হাওড়াতে চলে যেতে পারবেন 20 থেকে 25 মিনিটের মধ্যে। তো এখান থেকে শিয়ালদা স্টেশনে নামার পরে টিকিট করে নিন, করে নিয়ে আরামসে চলে যান হাওড়া। ও স্টেশনের বাইরে কিন্তু এরকম মোমো বা আরও অনেক কিছু দোকানপাট আর সব কিছু আছে এই মলটার মধ্যে। তো যদি কিছু খাওয়ার হয় এখান থেকে খাবার কিনে নিতে পারেন বা খেয়ে নিতে পারেন। কত টাকা হতে পারে? কিলোমিটার কত? কিলোমিটার কত আপনার? কিলোমিটার 6.5 কিলোমিটার। আপনার কিলোমিটার কত করে? তবু কত হতে পারে? মিটার কত করে সেটা বলতে পারবেন না? এতদিন চালাচ্ছেন। কলকাতার ট্যাক্সিওয়ালাদের গল্প তো শুনলেন। ট্যাক্সিতে কি উঠবেন বলুন? মনে হয় যেন পায়ে হেঁটে ঘুরি, কিন্তু কি করব, এত ট্রাফিক, পায়ে হেঁটে কোথায় ঘুরবেন? ভয়ানক ট্রাফিক। কলকাতা স্টেশন যাবে কত টাকা? 250 টাকা কলকাতা স্টেশন। আপনি কত বলছেন বলুন? আপনি বলবেন তো কত বলছেন ভাড়াটা, তারপর তো আমি বলবো। হ্যাঁ 150 চলুন না, 150 চলুন না। চলুন 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 চলুন, আর কিছু বাড়ি দিচ্ছি অল্প করে, চলুন আর অল্প করে কিছু বাড়ি দিচ্ছি, চলুন। অবশেষে কলকাতার সেই ঐতিহ্যপূর্ণ গাড়ি হলুদ ট্যাক্সিতে করে এখন কলকাতা স্টেশনের দিকে আমরা এগোচ্ছি। 12টা 25-এ ট্রেন আছে। অনেক ভিড়ভাট্টা পেরিয়ে অবশেষে ঢুকে গেলাম কলকাতা স্টেশনের কাছাকাছি। তো ট্যাক্সি ড্রাইভার বললো যে স্টেশনের ভিতরে ট্যাক্সি যেতে দেয় না, রোডের উপরে আমাদেরকে নামতে হবে। তো আমরা সেই মতো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বসে আছি, জাস্ট নামবো আমরা। 12টার কাছাকাছি বাজতে চললো। আমাদের ট্রেন আছে 12টা 25 সাইরাং এক্সপ্রেস, যেটি কলকাতা থেকে ছাড়ে 12টা 25-এ। ওই এনজেপিতে পৌঁছায় রাত 9টা বেজে 40 মিনিটে। তো এছাড়া আরও অনেকগুলি ট্রেন আছে। কলকাতা স্টেশন থেকেও যেতে পারেন শিলিগুড়ি বা এনজেপিতে। আপনি চাইলে শিয়ালদা থেকেও যেতে পারেন বা চাইলে হাওড়া থেকেও যেতে পারেন। তো আপনাদের সুবিধা মতো আপনারা বুকিং করিয়ে নেবেন। বুকিং করার জন্য আইআরসিটিসি থেকে সময় মতো দেখে একটু আগে থেকে বুকিং করিয়ে নেবেন, তাহলে কনফার্ম টিকিট পেয়ে যাবেন। কলকাতা স্টেশনটা কিন্তু শিয়ালদার মতো অতটা জনবহুল নয়, অনেকটা খালি খালি। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম খালি।
আমাদের ট্রেন আছে 12টা 25। 12টা 25-এর ট্রেন, আমরা এনজিপিতে নামবো রাত 9টা 40-এ। তো আমাদের শিলিগুড়িতে হোটেল নেওয়া আছে, শিলিগুড়িতে আমরা গিয়ে স্টে করব, তারপরের দিনে বেরোবো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। তো কলকাতা স্টেশনে অলরেডি আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো ভিডিও বানাতে বানাতে একটা পুলিশ অফিসারের ভিডিও চলে আসে, যার কারণে ভিডিওটা ডিলিট করতে হয়। আমার অনেকটা ভিডিও ডিলিট হয়ে গেল, এই জন্য করে একটু আপসেট আছি। তো চেষ্টা করবো বাকি ভিডিওগুলো দেওয়ার। কলকাতা সাইরাং এক্সপ্রেস, এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের স্লিপার ক্লাসের টিকিট নেওয়া রয়েছে, আমরা কনফার্ম টিকিট পাইনি, আরএসসি টিকিট 152 ওয়েটিংয়ে কেটেছিলাম। কাটার পরে সেটা 4 দিন আগে কেটেছিলাম, ট্রিপ গ্যারান্টি ছিল মেক মাই ট্রিপে, সেখান থেকে আমাদের আরএসসি হয়ে আছে এখন আপাতত। চার্ট প্রিপারেশন তো অলরেডি হয়ে গেছে, কনফার্ম হওয়ার তার কোনো চান্সই নেই। আমাদের ট্রেনের টিকিট হলো S6-এর 23 নাম্বার সিট। তো এই আছে S6। আমাদের ট্রেন ছাড়ার আর মাত্র 2 মিনিট বাকি। তো আমরা অলরেডি দুপুরের খাবারের জন্য টিফিন যা কিছু নেওয়ার সব কিছু নিয়ে নিয়েছি। তো আমরা ট্রেনে উঠে যাব, উঠে গিয়ে আমরা ট্রেনের সিটটা ঠিক খুঁজে নেব। তো S6-এর 23 নাম্বার সিট ছিল আমাদের। 23 নাম্বার, এই যে দেখতে পাচ্ছি 24, এই আছে 23 নাম্বার সিট। তো আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, ট্রেন কিন্তু খুব দুরন্ত স্পিডে চলছে। তো যদি এরকম স্পিডে চলতে থাকে আশা করছি আমরা রাইট টাইমে পৌঁছাবো। তো রাইট টাইমে যদি পৌঁছে যায় আমরা এনজিপি আর স্টে করবো না, ওখান থেকে শেয়ার গাড়ি করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। কলকাতা থেকে এনজিপি পর্যন্ত ট্রেনের টিকিটের ভাড়া কত বা কোথা থেকে কাটবেন তো আমি অলরেডি বলে দিয়েছি। তো ট্রেনের টিকিটের ভাড়া কত স্লিপার ক্লাস, তো এখানে আমি ভিডিওতে দিয়ে দিলাম, ভিডিওটা পুশ করে দেখে নিন। খুব জোর খিদে পেয়ে গেছে, এদিকে ঘড়িতে বাজে 1:30টা। তো এখন খেতে খেতে আর ট্রেনের বাইরের কিছু দৃশ্য বসে বসে দেখছি। এই কিন্তু সেই ভাইরাল কল্যাণী স্টেশন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপূজার সব থেকে বড় মণ্ডপ কিন্তু এই কল্যাণীতেই হয়। এখন ট্রেন কল্যাণী স্টেশন ক্রস করছে। ট্রেনে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম কলা বাগান। তো আমি আমার লাইফে এত লং আর এত বড় কলা বাগান আমি কোনোদিন দেখিনি, কয়েকশো বিঘা কলা বাগান। আমাদের পাশের বগিতে এক কাকা গান গাইছিলেন, শুনতে খুব সুন্দর লাগছিল, যার কারণে কাকাকে ডেকে নিয়ে আসলাম গান শোনার জন্য। খাঁচার আসে এই খাঁচা দিয়ে তোর কাঁচা বাসে, ভেবে দেখুন এই আমাদের এই খাঁচাটা কিন্তু কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়িবে খসে তোমার, কোন দিন খাঁচা পড়বে খসে মন, কোন দিন খাঁচা পড়িবে খসে ফকির লালন ভেবে কয়, ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায় খাঁচার ভিতরে অচিন পাখি, কেমনে আসে যায় পাখি, কেমনে আসে যায় পাখি আমার, কেমনে আসে যায়। নমস্কার, আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বন্নেশ্বর বিশ্বাস। বাড়ি? বাড়ি আমার হচ্ছে জিয়াগঞ্জ সদরঘাট। কাকার গান শুনতে শুনতে এদিকে আবার ট্রেন ঢুকে পড়লো নিউ ফারাক্কা জংশন। এই নিউ ফারাক্কা জংশনের জন্য অধীর আগ্রহে জানালার বাইরে তাকিয়ে বসেছিলাম। তার কারণ হলো নিউ ফারাক্কা জংশনটা জাস্ট পেরোলেই ফারাক্কা রেল ব্রিজ, যেটা নদীর উপর দিয়ে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বয়ে গেছে। তো এই নিউ ফারাক্কার যে জংশনের পরে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কিন্তু খুব ভাইরাল ব্রিজ। তো এই ব্রিজের ভিডিও পুরো দেওয়ার চেষ্টা করব। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, জানি না ভিডিও কতটা পারফেক্ট আসবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও একদম বাড়িতে বসেই দেখতে পারেন। নিউ ফারাক্কাতে ট্রেনের হল্ট আছে 5 মিনিট।
অনেক অপেক্ষার পর অবশেষে ট্রেন ঢুকে গেল নিউ জলপাইগুড়ি স্টেশন। তো স্টেশনে ট্রেন ঢোকা মাত্র আমরা তাড়াতাড়ি নেমে পড়বো, নেমে পড়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাব, গিয়ে ট্যাক্সি নিয়ে ওখান থেকে যদি কপাল ভালো থাকে ট্যাক্সি পেয়ে যাবো, আশা করছি পেয়ে যাবো। ট্যাক্সি পেয়ে গেলে আমরা গ্যাংটক বেরিয়ে যাবো। তো ট্রেন আমাদের লেট আছে, 20-25 মিনিট লেট আছে। এখন বাজে 10টা 10। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 9টা 40-এ, সেই জায়গায় 10টা 10-এ ট্রেন ঢুকেছে এনজিপি স্টেশন। আমরা প্ল্যান করার সময় ভেবেছিলাম এনজিপিতে একটা হল্ট করব আমরা, তো এনজিপিতে হল্ট করব না, কারণ এনজিপির হোটেলগুলো খুব একটা ভালো হয় না। তো আমরা এনজিপি থেকে যত কুইক পারবো বেরিয়ে যাবো। ফাইনালি ট্রেন আমাদের দাঁড়িয়ে গেল প্ল্যাটফর্মে। তো এখন আমরা নামবো ট্রেন থেকে। নামার পর তাড়াতাড়ি আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাব। তো শেয়ার গাড়ি তো রাত্রে পেতে একটু সমস্যা হয়, তো আশা করছি পেয়ে যাবো। তো শেয়ার গাড়ি কত কি ভাড়া নিয়েছিল এখানে দিয়ে দিলাম, ভিডিওটা পুশ করে দেখে নিন। ট্যাক্সি স্ট্যান্ডে অনেক অপেক্ষার পর অবশেষে ট্যাক্সি মিললো আমাদের। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে 11টা 10। তো এত রাতে কিন্তু এনজিপি থেকে গ্যাংটক খুব কম লোকই যায়। তো এই রাত্রেবেলা সেবক রোডের ভিউটা তো দেখতেই পাচ্ছেন কতটা ভয়ানক। এই রাত্রে আর কোনো ভিডিও শেয়ার করতে পারবো না। এই যে তিস্তা নদীর ভিডিওটা দেখছেন এটা কিন্তু ফেরার সময়ের ভিডিও। তো রাত্রের ভিডিও কিছু দিতে পারিনি, যার কারণে এখানে অ্যাড করে দিয়েছি। বাট দেখা হবে সকালের ব্রেকফাস্টে। এই যে চলে এলো আমাদের সকালের খাবার। এখানে ডাল আছে, একটা পাঁপড় দিয়েছে। পাঁপড়টা মনে হয় খুব মচমচে হয়েছে। এখনই ভাজা একটা পেঁয়াজ দিয়েছে, একটা কাঁচা লঙ্কা আর আলু ভর্তা। আমি ব্রেকফাস্টটা সারার পর তো আমরা যে রুমে ছিলাম সেই রুমের পুরো ফুল ভিডিও দেখাবো। তো রুমের কত টাকা কি ভাড়া পড়েছিল ও কেমনভাবে আসবেন বা কোথা থেকে আসবেন। এই যে রুম ছিল, এই রুমের বাইরের রিসেপশনের সামনে একটা সোফা দেওয়া ছিল। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উপরে যেতে পারবেন। উপরে আরও 3টে রুম আছে, ও যেখানে বসে আমরা খাচ্ছিলাম ক্যান্টিনটাও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা রুম আছে, এই আর একটা রুম আছে। তো আমরা আছি এই রুমে 103 নাম্বার রুমে। তো রুমটা দেখতে পাচ্ছেন কতটা বড় ও কতটা সুন্দর সাজানো গোছানো রুম। এই রুমে যদি বন্ধুবান্ধব মিলে আসেন তো 3জন এই বেডে আরামসে থাকতে পারবেন। তো এই রুমের মধ্যে দেওয়া রয়েছে একটা টিভি ও পুরো সম্পূর্ণ মেঝেটা কাঠের ফার্নিশ করা। তো এরকম একটা গ্লাস দেওয়া আছে ও দেয়ালে এরকম সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। তো পেন্টিংটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছিল। এই হোটেলটার কত টাকা কি ভাড়া না ভাড়া এখানে দিয়ে দিলাম, ভিডিওটা পুশ করে দেখে নিন। এই যে পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে কি আমাদের হোটেল। হোটেলে বারান্দাতে দাঁড়িয়ে আছি আমরা। তো এই যে মার্কেটটা পুরো দেখতে পাচ্ছেন, আশেপাশে যে মার্কেটটা আছে এটা এনজি মার্গের পুরো টোটাল মার্কেট এখান থেকেই দেখা যাচ্ছে। এপারে যা আছে এই, এপারে আছে নিচে এই। তো চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। হোটেলের বারান্দা থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য, মেঘের খেলা দেখতে দেখতে আমরা অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি। তো আমরা এখন এমজি মার্গ যাব। এমজি মার্গ গিয়ে এমজি মার্গটা একটু হেঁটে ঘোরাফেরা করে নেওয়ার পর আমরা যাব লাল মার্কেট। তো এমজি মার্গের মধ্যেই আছে লাল মার্কেট। আজিউল বলো জায়গাটা কেমন লাগছে বলো। বিদেশে ঘুরছি পুরো। না সত্যি মনে হচ্ছে না হ্যাঁ, বিদেশের কোনো একটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। সত্যি আমার তো এই মার্কেটে সারাদিন ঘুরে কাটিয়ে দিলেও আমার বোরিং ফিল হবে না। খুবই অসাধারণ, খুবই অসাধারণ, যেন মনে হচ্ছে কল্পনার জগতে এসে পড়েছি। লাল মার্কেট যাওয়ার আগে একটু মার্কেটটা ঘুরে দেখিয়ে দিই, তারপরে লাল মার্কেট যাব। গিয়ে এত সুন্দর একটা সাজানো গোছানো মার্কেটে জিনিসপত্রের দাম কতটা সস্তা হতে পারে সেটা লাল মার্কেট গিয়ে আপনাদের দেখাবো। মোটামুটি হালকা শীত আছে, পুরো অনেক শুষ্ক হয়ে গেছে বডির। আজিউল যদি বলা হয় খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হবে, এই মার্কেটে প্রত্যেক দিন এরকম ঘুরে বেড়াতে হবে, তুমি কি থাকবে? খাওয়া দাওয়া না দিলেও থাকবে না, এটা তুমি খারাপ বলোনি। তো এই মার্কেটটা ঘুরে দেখতে গেলে কোনো গাড়ির বা কোনো কিছুর প্রয়োজন নেই, এমনি হেঁটেই ঘুরে দেখতে সত্যি খুবই অসাধারণ। মানে কি বলা যায়, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন কিন্তু এরকম সিঁড়ি দিয়ে নিচে নেমে লাল মার্কেটের দিকেই যাচ্ছি।
অবশেষে ঢুকে পড়লাম লাল মার্কেটের মধ্যে। গ্যাংটকের হৃদয় যদি এমজি মার্গ হয়, তবে তার আত্মা লুকিয়ে আছে কিন্তু লাল মার্কেটের মধ্যে। গ্যাংটকের লাল মার্কেটের দুপুরটা যেন সবসময় একটু ব্যস্ত। দোকানগুলোর সামনে রঙিন কাপড় ঝুলছে, কাঠের তৈরি হাতের কাজের সামগ্রী, গায়ে লাগছে ঠান্ডা বাতাস, পাহাড়ি চায়ের গন্ধে ভরে আছে পুরো জায়গাটা। সরু সরু গলির ভিতর দিয়ে ধীরে ধীরে কেউ হাঁটছিল, আবার কেউ বা কোনো দোকানে দরদাম করছিল। এই ছিল লাল মার্কেটের পুরো ভিউ। তো এই মার্কেটে কিন্তু অনেকগুলি দোকান আছে এবং এই মার্কেটে 4টে ফ্লোর আছে। তো 4টে ফ্লোরে এক একটা ফ্লোরে এক একটা মার্কেটের আছে। কোনো ফ্লোরে আসবাবপত্রের মার্কেট আছে, কোনো ফ্লোরে জামা কাপড়ের মার্কেট আছে। তো আমরা মেনলি জামা কাপড়ের মার্কেটটা ঘুরে দেখব। তো এখানে কিন্তু আপনি দরদাম করেই নেবেন। এরা দরদাম করার জন্য কিন্তু দাম বাড়িয়ে বলে। কলকাতার মার্কেটের মতো যে দরদাম করলে নিতে হবে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো অবশ্যই দরদাম করে নেবেন, তবে একটু দেখে নেবেন যে কোন দোকানদারটা নেপালি আছে। তো নেপালি দোকানদারদের দেখেই আপনি দোকানে ঢুকবেন। আর যদি বাঙালি দোকানদারদের কাছে যান তাহলে ওই কলকাতার মতো একই রকমই ব্যবহার পাবেন। এই মার্কেটের মধ্যে পোশাকের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পোশাক পাওয়া যায় এবং খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পোশাকের দোকান এবং কত স্টাইলিশ জামা কাপড় এখানে পাওয়া যায়। তো বাচ্চাদের একটা টুপি নেওয়ার ছিল, যার কারণে একটা দোকানে আমি ঢুকে গেলাম। তো দোকানে বাচ্চার বয়স ছিল 4 বছর। 4 বছর বাচ্চার বয়সের তেমন কিছু টুপি ছিল না, কয়েকটা ছিল। তার মধ্যে একটা লাল টুপি আমার পছন্দ হয়েছিল। তো লাল টুপিটা অনেক দূর থেকে আমি দেখতে পেয়েছিলাম। তো লাল টুপি ছাড়া আরও অনেকগুলো টুপি আছে, সেগুলো দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন টুপির কোয়ালিটিগুলো কত সুন্দর। তো আমি এই লাল টুপিটা যেটা দেখছেন এটা দেখতে পেয়েছিলাম দূর থেকে। তো এই লাল টুপিটা আমার নেওয়ার আছে। তো উনি 250 টাকা দাম বলছিলেন। তো আমি তো 130 টাকা বারবার বলছিলাম। তো 130-এ কোনো রকম রাজি হচ্ছিল না। তো শেষমেশ বললো যে এই টুপিটা নাও। তো আমি বললাম না, এটা আমার পছন্দ, আমি কেন এটা নিতে যাব। তো শেষমেশ উনি বললো যে ঠিক আছে 150 টাকা দাও। আমি ঠিক আছে 150 টাকায় দিয়ে দিই। তো মার্কেটের নিচের ফ্লোরে এরকম আসবাবপত্রের দোকান আছে। তো আসবাবপত্রের দোকানগুলো আমি আর দেখবো না, তার কারণ হলো এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, দেখাও বেকার হবে। যার কারণে আমি মার্কেট থেকে এখন বাইরের দিকে বেরোতে লাগলাম। বাজারের ভিতর দিয়ে বেরিয়ে আসতে আসতে সূর্য ডুবে যাচ্ছিল ধীরে ধীরে। আকাশে মিশে থাকা লাল আভা আর শালের রং যেন একাকার হয়ে গেল। লাল মার্কেটের সেই বিকালটা হয়ে রইল মনে চুপচাপ, অথচ খুব উষ্ণ একটা স্মৃতি হয়ে থাকলো। আজ 1 অক্টোবর। তো 2 অক্টোবর মহাত্মা গান্ধী বার্থডে আছে। তো যেহেতু মহাত্মা গান্ধীর নামে মার্কেটটি, সেই কারণে এখানে অনেক বড় প্রোগ্রাম রাখা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো প্রোগ্রামটি আমি দেখতে পারবো না, কিছু ভিডিও নিতে পারবো না। তার কারণ হলো আমি কাল সকালে নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে যাব সকাল 7টায়। তো এখানে প্রোগ্রাম রাখা আছে বেলা 11টা থেকে, যার কারণে প্রোগ্রামের কিছু ভিডিও আমি নিতে পারবো না। তো ধীরে ধীরে এইভাবে সন্ধ্যা হতে লাগলো। তো সন্ধ্যার ভিউটা কিন্তু আরও অসাধারণ লাগবে। রাত্রের এমজি মার্কের ভিউটা খুবই অসাধারণ এবং রাত্রে ঘুরতে খুবই সুন্দর লাগে। দিনের বেলা জানা সুন্দর লাগে, তার থেকে আরও বেশি সুন্দর রাত্রে লাগে।
এমজি মার্গের রাত্রের ভিউটা দেখানোর আগে কিছু কথা আপনাদের বলে দিই। তো আমাদের কলকাতা থেকে গ্যাংটক তো চলে আসলাম, গ্যাংটক থেকে আমরা নর্থ সিকিম যাওয়ার যে পুরো ফুল গাইড সেটা আসছে নেক্সট এপিসোডে। তো নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। এই ছিল এমজি মার্গের রাত্রের ভিডিও। তো রাত্রে দিনের বেলা জানা সুন্দর লাগে, রাত্রেবেলা তার থেকে আরও অনেক সুন্দর লাগে। তো আমাদের আজকের এপিসোড এই পর্যন্ত, পরবর্তী এপিসোড আসছে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো গুড নাইট।